হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ দ্যুতি ইনস্টিটিউট। আমরা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের জন্য ক্লাস করছিলাম। তো আগের ক্লাসে আমরা ক্লজ শিখেছিলাম এবং সেখানে আমরা শিখেছিলাম নাউন ক্লজ সম্পর্কে। আজকে দেখো আমাদের ক্লজের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আজকে আমরা শিখব অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। এই অ্যাডভার্বিয়াল ক্লজে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে নিই। দেখো, তো আজকের আমাদের বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ আজকে আমাদের আলোচ্য বিষয়। এই অ্যাডভার্বিয়াল এখান থেকেই তোমরা বুঝতে পারছো, এখানে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ, আমরা বাংলায় জানি ক্রিয়া বিশেষণ, তাই না? তো এই যে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু একটা অ্যাডভার্বের মতো কাজ করে। আপাতত আমরা এইটুকু জেনে রাখলাম, একটা নাউন ক্লজ যেমন নাউনের মতো কাজ করে, তেমনি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তো অ্যাডভার্বিয়াল ক্লজের বেশ কিছু বিষয় আমরা এবার এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটু পিপিটিটা কালারটার একটু প্রবলেম আছে, তোমরা তাও দেখার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবা। অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে দেখো কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন রকমের ধরন আছে বা প্রকারভেদ রয়েছে। এই অ্যাডভার্বিয়াল ক্লজটার বিভিন্ন প্রকারগুলো বোঝার জন্য আমরা একটু দেখে নেই এখানে কি কি বিষয়গুলো আমাদের জানতে হবে। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজের ভিতরে তোমাকে কয়েকটা বিষয়কে নজর দিতে হবে, যেমন টাইম বা সময়, অর্থাৎ সময়কে নিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ আসতে পারে। প্লেস, নির্দিষ্ট কোনো স্থান নিয়ে আসতে পারে। পারপাস, মানে উদ্দেশ্য নিয়ে আসতে পারে। এবার এখানে ক্লজ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি কজ হতো। কজ মানে হচ্ছে, এলটা কাটো, কজ মানে হচ্ছে কারণ, কোনো একটা বিষয়ের পিছনে কারণ থাকতে পারে। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। তারপরে কম্প্যারিজন মানে তুলনা আসতে পারে, একটার সঙ্গে আরেকটা তুলনা। সাপোজিশন অর কনসেশন, তো এই বিষয়গুলো এটা অত আসে না। তো এই যে বিষয়গুলো আমি তোমাদের দেখালাম, সময় মানে টাইমকে নিয়ে, তারপরে মানে তোমাদের কিরকম থাকবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম এটা হতে পারে। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ হতে পারে, কারণ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন মানে শর্ত হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন আসতে পারে, মানে ডিগ্রি যেটা তোমরা শেখো, অ্যাডজেক্টিভ ডিগ্রি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই সমস্ত জিনিস, সাপোজিশন অর কনসেশন, এগুলো ব্যাপারও আসতে পারে। তো এই যে বেশ কয়েকটা ক্ষেত্র আমি তোমাদের দেখালাম, টাইম, প্লেস, পারপাস, কজ, তারপরে রেজাল্ট, কম্প্যারিজন, কনসেশন, এই এক একটা করে বিষয়কে আমাদেরকে ধরতে হবে এবং বেশ কিছু সেই রিলেটেড এক্সাম্পল আমাদেরকে দেখে নিতে হবে যে অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা কি করে টাইমটাকে কাজে লাগিয়ে আমরা বাক্যগুলোকে লিখতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি উপরে হেডিং দিয়েছি অ্যাডভার্ব ক্লজেস অফ টাইম। এই যে টাইমটাকে আমি সার্কেলের মধ্যে রাখলাম। দেখো, ইন্ট্রোডিউসড বাই সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আমরা জানি যে ক্লজকে আমরা এর আগের ক্লাসেই ক্লজকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিয়েছি, মেইনত, প্রধানত। এখানে কি করেছি, আমি এখানে লিখেছি মেইন ক্লজ, এইখানে লিখেছি কি সাব
অর্ডিনেট ক্লজ, তাই জানো তোমরা। এবং মেইন ক্লজ বা যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলি, এই ক্লজগুলো কি থাকে অলওয়েজ, এরা স্বাধীন থাকে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কি, এরা কিন্তু পরাধীন থাকে, ডিপেন্ডেন্ট হয়। কার উপর স্যার পরাধীন, এরা মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয়। এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো এরা কিন্তু কি দ্বারা, প্রিভিয়াস পেজে আসি দাঁড়াও, দেখো এখানে লেখা আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিছু আমাদের কাছে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংশনের কাজ কি স্যার, বিভিন্ন দুটো তিনটে বাক্যকে এক জায়গায় যুক্ত করা, সংযোজক অব্যয় আমরা বলি, যেগুলোকে অব্যয় বলি। তো এই যে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কিছু কনজাংশন আমাদের কাছে থাকবে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে। মানে সাবঅর্ডিনেট ক্লজ আমরা যখন শিখছি, টাইম নিয়ে যখন পড়ছি, তখন দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা শিখছি, মূলত কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লজটা শিখছি। অ্যাডভার্বিয়াল ক্লজটা আবার কার মধ্যে শিখতেছি, টাইমকে নিয়ে শিখছি। তো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম যখন আমরা শিখব, তখন তোমাদেরকে বেশ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন মাথায় রাখতে হবে। কারা কারা সেগুলো আসতে পারে, দেখো হোয়েন এভার এই শব্দটা আসতে পারে, হোয়াইল, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, এই শব্দগুলো, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে। ওকে, আমরা বুঝলাম এই যে রেড কালারে লেখা আছে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো তোমাদের কিন্তু লাগবে। ওকে, এখানে আমরা 1 নম্বর সেন্টেন্সটাকে যদি লক্ষ্য করি, when you have finished your work, যখন তুমি তোমার কাজটা শেষ করে ফেলেছো, you may go now, তুমি যেতে পারো। দেখো তার যে যাওয়া ব্যাপারটা, you may go now, সরি you may go home, এই পার্টটাকে আমি বক্সের মধ্যে রাখার চেষ্টা করলাম। তুমি যেতে পারো বা তুমি যেতে পারবে, তাহলে এই জায়গাটা এটা কিন্তু মেইন ক্লজ। এবার কি করে বুঝলে, দেখো তোমার যাওয়ার ব্যাপারটা ঠিক একটা টাইমের উপর নির্ভর করছে। কোন টাইমের উপর, যেই মুহূর্তে তোমার কাজটা সমাপ্ত হয়ে গেছে। তাহলে when you have finished your work you may go home, তাহলে একবার যদি তোমার কাজটা সমাপ্ত হয়ে যায়, তাহলে সেই যে সমাপ্ত হওয়ার যে সময়টা টাইম বোঝাচ্ছে, সেই টাইমটাকে আমরা বলছি, তাহলে কাজটা সমাপ্ত হওয়ার একটা টাইমিং আছে, সেই টাইমটাকে আমরা when কনজাংশনের মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে when you have finished your work, এই যে কনজাংশন দিয়ে যে পার্টটা শুরু হলো, বা এখানে তোমরা যে পার্টের মধ্যে আন্ডারলাইন দেখতে পাচ্ছ, এই অংশটা, এইটা কিন্তু আমাদের অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ তো কিসের, এখানে হচ্ছে টাইম বোঝাচ্ছে। ক্লিয়ার? সেকেন্ডটা আসো, আই উইল ডু ইট হোয়েন আই থিঙ্ক ফিট, তাহলে আমি এটা করব। কোনো একটা কাজের কথা বলা হচ্ছে যে আই উইল ডু ইট, তাহলে আই উইল ডু ইট, এই পার্টিকুলার পোর্শনটা আমার প্রিন্সিপাল ক্লজ। এবার আমি কখন এটা করব, ব্যাপার হচ্ছে হোয়েন আই থিঙ্ক ফিট, আমার যখন এটা মনে হবে যে এটা কাজ এখন করার জন্য ফিট রয়েছে, তখনই আমি এটা করব। তাহলে হোয়েন আই থিঙ্ক ফিট, এই জায়গাটা এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বোঝাচ্ছে। ডোন্ট টক হোয়াইল শি ইজ সিঙ্গিং, তোমাকে বলা হচ্ছে দেখো গন্ডগোল করো না বা কথাবার্তা একটা টু শব্দ করবে না। কখন, হোয়াইল শি ইজ সিঙ্গিং, যেই মুহূর্তে তার গান গাওয়াটা চলছে, সেই গান গাওয়ার মুহূর্তে তুমি কিন্তু একদমই কথা বলবে না। তো ডোন্ট টক এইটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লোজের মধ্যে আসছে, কিন্তু বাকিটা হোয়াইল শি ইজ সিঙ্গিং,
যেই মুহূর্তে সে গান গাইছে তুমি একদমই কথা বলো না। এই যে যেই মুহূর্তে গান গাইছে, তাহলে গান গাওয়ার একটা মুহূর্ত বা টাইমিং আছে, সেই টাইমিংটা এই জায়গাটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সেটা কিসের? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আফটার দ্য ল হ্যাড বিন পাসড, বলছে ল মানে কি? কোনো একটা আইন, যে আইনটা পাস হওয়ার পরে দিস ফর্ম অফ ক্রাইম সিস্ট, যে এই ধরনের ক্রাইম অপরাধ হওয়াটা সেটা কিন্তু কমে গেছে। তাহলে দেখো এই ধরনের অপরাধ প্রবণতাটা সিজড হয়ে গেছে, কমে গেছে। এই জায়গাটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, এটাতে নিঃসন্দেহে এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ক্রাইম যে হওয়াটা, অপরাধ প্রবণতাটা, সেটা যে সিজড হয়ে গেছে, কমে গেছে বা সমাপ্ত হয়ে গেছে, সেটা কখন থেকে সমাপ্ত হয়ে গেছে তুমি বলো তো? একটা পার্টিকুলার টাইম থেকে সমাপ্ত হয়েছে, যবে থেকে এই একটা স্ট্রিক্ট একটা কিন্তু ল পাস করা হয়েছে। পার্লামেন্টে সাধারণত আইন পাস হয়, তো যবে থেকে একটা আইন বা ল পাস করানো হয়েছে, ঠিক সেই মুহূর্তের পর থেকে কিন্তু এই যে ক্রাইমটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ডু ইট, এটা করো, বিফোর ইউ ফরগেট, বলছে দেখো তুমি ভুলে যাওয়ার আগেই এটা করে ফেলো। তাহলে ডু ইটটা প্রিন্সিপাল ক্লজ, আর যে জায়গাটা মার্ক করা আছে বিফোর ইউ ফরগেট, এটা নিশ্চয়ই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে বোঝাচ্ছে যে ভুলে যাওয়ার আগে তুমি এটাকে করে ফেলো। তাহলে ভুলে যাওয়ার আগে, তাহলে একটা টাইমিং বোঝাচ্ছে, তো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। বিফোর ইউ গো ব্রিং মি সাম ওয়াটার, তোমাকে কেউ বলছে দেখো তুমি যাওয়ার আগে আমাকে কিছু জল দিয়ে যাও, তো ব্রিং মি সাম ওয়াটার, আমাকে কিছু জল দিয়ে যাবে বা যাও, বিফোর ইউ গো, তুমি চলে যাওয়ার আগে। তাহলে এই যে জল দিয়ে যাও, এটা তো আমাদের প্রিন্সিপাল ক্লজ, কিন্তু জল দেওয়াটা কখন? বলা হচ্ছে যে তুমি যাওয়ার আগে। তাহলে যাওয়ার, চলে যাওয়ার আগে এই জায়গাটা, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। লাস্ট এখানে আরেকটা আছে, দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল একদম চুপচাপ, নীরবতা, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ দ্য লিডার স্পোক, যখন বা যেহেতু এখানে কে? লিডার, সেই যিনি নেতা ছিলেন তিনি যখন এখানে লিডার যখন বলছিলেন, তখন সব কিছু একদম চুপচাপ হয়ে গেছে। তাহলে এই পার্টটা, অ্যাজ দ্য লিডার স্পোক, এই পার্টটা কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়ছে। জাস্ট অ্যাজ হি এন্টার্ড দ্য রুম দ্য ক্লক স্ট্রাক, তাহলে দেখো জাস্ট অ্যাজ হি এন্টার্ড দ্য রুম, এটা আমাদের নিশ্চয়ই বোঝাচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। দ্য ক্লক স্ট্রাক, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা টাইম রিলেটেড বেশ কিছু সেন্টেন্সকে বোঝানোর চেষ্টা করলাম, যেখানে হোয়েন এভার, হোয়াইল, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু আমাদের আসতে পারে। টাইম দেখলাম, এবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বলা আছে। এই যে প্লেস অর্থাৎ নির্দিষ্ট একটা স্থানকে বোঝাবে। ওকে, দেখো প্লেস বোঝালে জেনারেলি কনজাংশন হিসেবে কাকে ইউজ করো? হোয়ার কে ইউজ করতে পারো, হোয়ার এভার কে ইউজ করতে পারো, হোয়ার অথবা হোয়ার এভার। সরি, আই পুট ইট, সরি আই হ্যাভ পুট ইট, আমি এটাকে রেখেছি। ইট, আই হ্যাভ পুট ইট, তাহলে আই হ্যাভ পুট ইট, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ। হোয়ার আই ক্যান ফাইন্ড ইট অ্যাগেইন, তাহলে যেখানে আমি এটাকে আবার খুঁজে পেতে পারি এমন একটা জায়গায় আমি রেখেছি, তাহলে এই জায়গাটা কিন্তু একটা স্থানের কথা ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। দে ক্যান স্টে, তারা থেকে যেতে পারে। হোয়ার দে আর, তারা যেখানে আছে সেখানেই থেকে যেতে পারে, তাহলে এটাও প্লেসকে ইন্ডিকেট করছে। হোয়ার ইউ লিভ,
আই উইল লিভ, তাহলে যেখানে তুমি থাকো সেখানে আমিও থাকতে চাই। তাহলে এই জায়গাটা আবার প্লেসকে ইন্ডিকেট করছে। হি লেড দ্য ক্যারাভ্যান হোয়ার এভার হি ওয়ান্টেড টু গো, যেখানেই তারা যেতে চায় অলওয়েজ সে কিন্তু লেট করে। লেট মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। তাহলে ক্যারাভ্যান মানে কি বলতো? ক্যারাভ্যান মানে অনেকগুলো গাড়ি একসাথে নিয়ে, ধরে নাও 500-600 লোক, অনেকগুলো গাড়ি এক জায়গায়, গাড়িগুলো নিয়ে গরুর গাড়ি হতে পারে বা কোনো যানবাহন হতে পারে, অনেকগুলো একদম দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মুভ করে তখন আমরা সেটাকে ক্যারাভ্যান বলে থাকি। তো এই লেড দ্য ক্যারাভ্যান, সে নেতৃত্ব দেয় হোয়ার এভার হি ওয়ান্টেড টু গো, যেখানেই সে যেতে চায় অলওয়েজ সেই নেতৃত্বটা দেয়। তাহলে হোয়ার এভার, যে জায়গাতেই তারা যাক না কেন, তাহলে এটা কিন্তু প্লেসকে ইন্ডিকেট করে। তাহলে আমরা প্লেস সম্পর্কে দেখে নিলাম। এবার দেখো পারপাস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। আমরা কোনো একটা কাজ যে করি তার পিছনে একটা পারপাস বা উদ্দেশ্য থাকে, তো সেই পারপাস বা উদ্দেশ্যকে নিয়ে আমাদের ক্লজ শিখব। দেখো সো দ্যাট মানে যাতে, সো দ্যাট মানে যাতে, ইন অর্ডার দ্যাট, লেস্ট আমরা বলি না পাছে, এই যে লেস্ট এগুলো ইউজ করি। দেখো আই উইল গিভ ইউ আ ম্যাপ, আমি তোমাকে একটা ম্যাপ বা মানচিত্র দেব, কেন? সো দ্যাট, যাতে করে ইউ ফাইন্ড দ্য ওয়ে, তুমি তোমার রাস্তা বা তোমার পথটাকে খুঁজে পেতে পারো। তাহলে আমি যে তোমাকে ম্যাপটা দিচ্ছি, হোয়াট ইজ দ্য পারপাস? এই ম্যাপটা দেওয়ার পিছনে আমার উদ্দেশ্যটা কি? টু ফাইন্ড আউট দ্য ওয়ে অর পাথ, রাস্তা বা পথটাকে খুঁজে বের করা। তাহলে এখানে ম্যাপ দেওয়ার পিছনে কোন পারপাসটা কাজ করছে স্যার? পারপাসটা কাজ করছে যে সে যাতে কিনা সো দ্যাট ইউ ফাইন্ড দ্য ওয়ে, তুমি যাতে রাস্তাটা খুঁজে পাও। তাহলে এটা একটা পারপাস ইন্ডিকেট করছে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। উই ইট, আমরা প্রত্যেকে খাই। তাহলে আমরা কেন খাই বলতো? খাওয়ার পিছনে আমাদের পারপাস বা উদ্দেশ্যটা কি? সো দ্যাট উই মে লিভ, যাতে করে কিনা আমরা বেঁচে থাকতে পারি। তাহলে আমাদের খাওয়ার পিছনে, খাওয়া দাওয়া যে এই যে রোজ আমরা করি, এত কিছু কাজকর্ম, অফিস আদালত, যেখানে যে যার কর্মক্ষেত্র যেটাই হোক না কেন বলতো, আমরা মেহনত এত খাটনি কেন করছি? একটাই, কিন্তু আমরা পেটের দায়ে করছি। সবাইকে আমাদের খেয়ে বাঁচতে হবে। তার মানে হচ্ছে আমরা কি করতে চাই? আমরা বেঁচে থাকতে চাই, আমরা বাঁচতে চাই। তাহলে খাওয়ার পিছনের পারপাসটা হচ্ছে আমাদের বেঁচে থাকাটা, সো দ্যাট উই মে লিভ। তাহলে এই যে পার্টসটা রয়েছে, সো দ্যাট উই মে লিভ, দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। The UNO was formed in order that countries might discuss world problems. ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি সম্মিলিত জাতিপুঞ্জ। তো এই যে ইউএনও, এটা কেন তৈরি করা হয়েছে? এই ইউএনওটা ফর্ম করা হয়েছে কেন? কারণটা হচ্ছে ইন অর্ডার দ্যাট, যাতে কিনা কান্ট্রিজ মাইট ডিসকাস, সারা বিশ্বের দেশগুলো, বিভিন্ন কান্ট্রিগুলো এরা আলোচনা করে নিতে পারে ওয়ার্ল্ড প্রবলেমস। ধরে নাও আজকে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার একটা প্রবলেম চলছে, নর্থ কোরিয়ার সঙ্গে সাউথ কোরিয়া, ইরাকের সঙ্গে ইরান, প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েল। তো বিভিন্ন দেশের সঙ্গে এই যে কনফ্লিক্টগুলো হচ্ছে, যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুগুলো তৈরি হবে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মধ্যে কনফ্লিক্ট বা ক্ল্যাশ তৈরি হবে, তো সেই সমস্ত প্রবলেমগুলোকে যাতে আমরা এক জায়গায় বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে যাতে সলভ করতে পারি, তাই জন্যই একটা সংস্থা, একটা ইনস্টিটিউশন, একটা যে কোনো একটা সংস্থা তো থাকা দরকার। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটাকে ফর্ম করা হয়েছিল। তো সেটাই, সেই উদ্দেশ্যেই করা হয়েছিল, ইন অর্ডার দ্যাট, ওই উদ্দেশ্যের জন্য এটা আমরা করতে পারি। ওকে, হি ওয়াজ
extra polite to his seniors lest something adverse should be written into his records. সে তার সিনিয়রদের প্রতি, তার যে ঊর্ধ্বতন তার প্রতি অনেকটা পোলাইট বিহেভ করে, কেন? যাতে তার বিরুদ্ধে এমন কোনো রেকর্ডস তৈরি না হয়। পাছে, পাছে মানে কি? আমরা বলি না যে সে তার সিনিয়রকে সবসময় রেসপেক্ট করে, পাছে তার বিরুদ্ধে কোনো রেকর্ড তৈরি হয়ে যায় ব্যাড, তাহলে ব্যাড রেকর্ড যাতে তৈরি না হয় তাই সৈন্য সে কিন্তু সিনিয়রদেরকে রেসপেক্ট করে চলে। এটা হচ্ছে লেস্ট। স্লিপ নট লেস্ট ইওর লর্ড কাম ইন দ্য নাইট। বলছে ঘুমিয়ে যেও না, পাছে আবার তোমার প্রভু রাত্রে চলে আসে। তো বলছে দেখো তোমার প্রভু কিন্তু চলে আসতে পারে, পাছে তোমার প্রভু চলে আসলো, দেখলো যে নাই তুমি, গেট বন্ধ, তখন কেমন হয়ে যাবে? তাই জন্য বলছে ঘুমায়ও না, তোমার প্রভু চলে আসতে পারে, পাছে তোমার প্রভু চলে আসে, তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো না। তো এই যে পারপাসকে দেখিয়ে আমি তোমাদেরকে বেশ কিছু সেন্টেন্স দেখালাম। নেক্সটে আমরা এই জিনিসগুলো কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করব। এবার দেখো এখানে বলা আছে কজ। কজ বা রিজন মানে হচ্ছে কারণ। কোনো একটা বিষয়ের পিছনে একটা কারণ তো থাকে। দেখো বিকজ দিয়ে লিখতে পারি, অ্যাজ দিয়ে লিখতে পারি, সিন্স দিয়ে লিখতে পারি, দ্যাট দিয়ে লিখতে পারি। যখনই কোনো কারণ বোঝাবে, কজ বা রিজন বোঝাবে, তখন আমরা এই কনজাংশনগুলো আনতে পারি, বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট। বিকজ আই বিলিভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব কারণ আমি তোমায় বিশ্বাস করি। তাহলে বিকজ আই বিলিভ ইউ, এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কজ বা রিজন। তাহলে আমি তোমাকে হেল্প করব, দেখো আমি হেল্পটা কেন করব, হোয়াট ইজ দ্য রিজন, আমার হেল্প করার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আই বিলিভ ইউ, আমি তোমায় বিশ্বাস করি। আই ডিড ইট, আমি এটাকে করেছিলাম। আই ডিড পাস্ট টেন্সে আছে। বিকজ কেন করেছিলাম? আই ওয়ান্টেড টু ডু, কারণ আমি এটা করতে চেয়েছিলাম, এই জন্যই আমি যেহেতু করতে চেয়েছিলাম তার জন্যই এটা করেছিলাম, ব্যাস, এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। সিন্স ইউ আর সো ক্লেভার, কারণ থাকার পরেও আমরা কিন্তু সিন্স যেহেতু নিয়ে আসলাম। সিন্স ইউ আর সো ক্লেভার, যেহেতু তুমি অনেকটাই চালাক, ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন দিস, তুমি বা এরকম করেও বলতে পারো তুমি এটাকে ব্যাখ্যা করতে পারবে কারণ তুমি অনেকটাই চালাক। সিন্স ইউ সয়ার টু মি, আই উইল এমপ্লয় ইউ, যেহেতু তুমি সয়ার টু মি, আমার কাছে আমাকে কথা দিয়েছিলে বা আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আই উইল এমপ্লয় ইউ, তাই জন্যই আমি তোমাকে এমপ্লয় করব, ব্যাস, এটাও একই কারণ। আই এম গ্ল্যাড দ্যাট ইউ লাইক ইট, আমি খুশি, কেন? যে কারণে ইউ লাইক ইট, আমি কেন খুশি? কারণটা হচ্ছে তুমি এটাকে পছন্দ করেছো। হি ওয়াজ ভেরি প্লিজড, সে খুবই খুশি, কেন? দ্যাট ইউ হ্যাভ পাসড, তুমি যে পাস করে গেছো এই কারণে সে খুব খুশি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, আই স্পোক টু হিজ ব্রাদার, আমি এটা তার ভাইকে বলে এসেছিলাম, কারণটা কি? কারণ সে তখন সেখানে ছিল না। তাহলে এগুলো হচ্ছে কারণের জন্য আসতে পারে। নর্মালি একটা বাক্য বললাম আমি, মনে করো রাহুল উইল নট গো টু স্কুল টুডে, রাহুল আজকে স্কুল যাবে না। হি ইজ ইল, সে অসুস্থ। তাহলে এটাকে কি করতে পারো? আগে দেখো রাহুল স্কুলে যাবে না, এটা হচ্ছে রেজাল্ট, হি ইজ ইল এটা হচ্ছে কারণ। তাহলে আগে রেজাল্টটাকে লেখো।
তাহলে লেখো রাহুল উইল নট গো টু স্কুল টুডে। রাহুল আজকে স্কুলে যাবে না। বিকজ লাগাও কনজাংশন, বিকজ হি ইজ ইল, হি ইজ ইল। অথবা তুমি এই বাক্যটাকে উল্টে লিখতে পারো, তখন এইটা আগে লেখো, অ্যাজ হি ইজ, হির জায়গায় রাহুলটাকে বসাও, অ্যাজ রাহুল ইজ ইল কমা হি উইল নট গো টু স্কুল টুডে। এটাও হতে পারে, অ্যাজ দিয়েও আমরা করতে পারি। এবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এই যে কন্ডিশন কথাটার ওয়ান লেখা আছে, কন্ডিশন অনেক রকমের আছে। দেখো কন্ডিশন মানে শর্ত, একটা নির্দিষ্ট কাজের পিছনে একটা শর্ত থাকে। দেখো ইফ দিয়ে করতে পারি, ওয়েদার দিয়ে করতে পারি, আনলেস দিয়ে করতে পারি। ইফ, ওয়েদার, আনলেস এই কনজাংশনগুলো দিয়ে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন শর্ত আমরা দেখাতে পারি। যে কোনো একটা কাজে করার পিছনে বেশ কিছু শর্ত দেখাতে পারি। ইফ আই লাইক ইট আই শ্যাল বাই ইট, আমি এটা কিনবো যদি আমি পছন্দ করি। তাহলে ইফ দিয়ে যে পোর্শনটুকু লাগানো আছে, তাহলে আমার এই জিনিসটাকে কেনার পিছনে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমি যদি এটাকে পছন্দ করি তবেই কিনবো। তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন হচ্ছে ইফ আই লাইক ইট। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কাম ইফ ইউ উইশ টু, ধরে নাও তোমার মা কোথাও যাচ্ছে, তুমি বলছো মা আমিও যাব, তোমার মা এবার বলছে কাম ইফ ইউ উইশ টু, যে আসো আসো, যদি তুমি আসতে চাও আসো। তাহলে যদি তুমি আসো, এই যে আসাটা কিসের উপর ডিপেন্ড করছে, কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করছে? বলছে ইফ ইউ উইশ টু, তোমার যদি ইচ্ছা হয়ে থাকে, ইচ্ছা হলে আসো, না হলে নাই। তাহলে ইচ্ছা যদি তোমার না হয় তাহলে তুমি বাদ দেবা, তাহলে ইচ্ছা হলে আসো। তাহলে এই জায়গাটা দেখো, কন্ডিশনটা হচ্ছে যদি তোমার ইচ্ছা হয়ে থাকে তবে তুমি অবশ্যই আসো। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ইফ ইট রেইনস, যদি আজকে বৃষ্টি হয়, উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা আজকে বাড়িতেই থাকবো। দেখো বাড়িতে থাকবে কি থাকবে না, বাড়িতে থাকার ব্যাপারটা কার উপর নির্ভর করছে? রেইন, বৃষ্টি হওয়াটার উপর নির্ভর করছে। যদি বৃষ্টি হয় তবেই তারা কিন্তু ওখানে বাড়িতে থাকবে। তাহলে বৃষ্টি হওয়ার উপর নির্ভর করে, তাহলে ইফ ইট রেইনস এটা একটা কন্ডিশন। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যেতে পারো। হোয়েদার ইউ হিয়ার ফ্রম হিম অর নট, যে ইউ মাস্ট গো ওয়েদার ইউ হিয়ার ফ্রম হিম অর নট, তুমি তার কাছ থেকে শোনো আর না শোনো, তুমি কিন্তু অবশ্যই যাবে। তাহলে এই যে কথাটা দেখো, ওয়েদার কথাটাকে এমন জায়গায় ইউজ করি আমরা, দেখো তুমি তার কাছে এটা শোনো কিংবা না শোনো, শুনলেও যাবে না শুনলেও যাবে, তাহলে তাকে যেতেই হচ্ছে। কন্ডিশন কি? সে শুনুক আর না শুনুক। তো এই জন্য দুই দিকেই আছে। দেখো হোয়েদার ইউ হিয়ার ফ্রম হিম অর নট, সে হয় শুনুক অথবা না শুনুক কিন্তু তাকে যেতে হবে। হোয়েদার রাম গিভস হিম মানি অর নট, যে রাম তাকে টাকা দিক আর না দিক, টাকা দেওয়ার ব্যাপারটা অথবা না দেওয়ার ব্যাপারটা, রাম টাকা দিক আর না দিক, হি উইল স্পিক দ্য ট্রুথ, সে কিন্তু সত্যিটা বলবেই। তার মানে তার সত্যি বলার পিছনে রামের টাকা দেওয়াটা ব্যবহার করছে না। শর্ত কি? টাকা দিলেও বলবে না দিলেও বলবে। তাহলে হোয়েদার রাম গিভস হিম মানি অর নট, রাম তাকে টাকা দিক আর না দিক তারা সত্যিটা বলবে, এটাই ঠিক। এইরকম জায়গাতে হোয়েদার। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, ইউ উইল ফেল এটা প্রিন্সিপাল ক্লজ। আনলেস মানে যদি না, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে যদি না মানে তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। তাহলে এই যে জিনিসগুলো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো এক একটা করে কন্ডিশন, এক একটা করে শর্ত আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন তোমাদেরকে আমি দেখালাম। এবার দেখো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ এটাও কন্ডিশন দেওয়া আছে, কিন্তু এখানে আমি লিখেছি কন্ডিশন নাম্বার 2। তাহলে শর্ত 2 নম্বর কেন দেওয়া আছে একটু বুঝি। সামটাইমস সাবঅর্ডিনেটিং
কনজাংশন ইজ অমিটেড। এমন এমন ব্যাপার আছে যে জায়গাগুলোতে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে অমিট মানে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দেওয়া হয়। তো সেই রকম কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। সেন্টেন্সটা তোমরা নিজেরা একবার পড়ো, কি লেখা আছে। হোয়াট উড ইউ আনসার? ডিড আই আস্ক ইউ সাজ এ কোশ্চেন? এই যে বাক্যটা, এই বাক্যটাকে তুমি কি বুঝলা? বলছে হোয়াট উড ইউ আনসার? ডিড আই আস্ক ইউ সাজ এ কোশ্চেন? আমি যদি এরকম একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতাম, তুমি কি অ্যান্সার দিতে? পরে বলছে হ্যাড আই নট সিন দিস উইথ মাই ওন আইস? আমি যদি হ্যাড আই নট সিন দিস উইথ মাই ওন আইস, আমি যদি এটা আমার নিজের চোখে না দেখতাম, আই উড নট হ্যাভ বিলিভড ইট, আমি একদমই বিশ্বাস করতাম না। অর্থাৎ বলছে আমি যদি নিজের চোখে এটাকে না দেখতাম, আমি একদম এটাকে বিশ্বাস করতে চাইতাম না। এই যে দুটো বাক্য আছে, 1 মিনিট দাঁড়াও দেখি নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, এই দুটো বাক্যের মধ্যে দেখো, হোয়াট উড ইউ আনসার ডিড আই আস্ক ইউ সাজ এ কোশ্চেন, যে হোয়াট উড ইউ আনসার, তুমি কি অ্যান্সার করবে? ডিড আই আস্ক ইউ সাজ এ কোশ্চেন, এই যে এটা যে শুরু হয়েছে, এটা কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন শুরু হয়েছে আন্ডারলাইন পোর্শনটা, এখানে কোনো রকমের কনজাংশন ইউজ হয়নি, এটা কিন্তু অমিট হয়ে গেছে। তাহলে এটা একটা এক্সেপশন। এখানেও দেখো, হ্যাড আই নট সিন দিস উইথ মাই ওন আইস, আমি যদি নিজের চোখে ব্যাপারটাকে না দেখতাম, আই উড নট হ্যাভ বিলিভড ইট, আমি এটাকে বিশ্বাসই করতাম না। এইখানেও দেখো, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হলো, এখানে প্রিন্সিপাল ক্লজ শুরু হলো, অথচ কোনো রকমের কনজাংশন এখানে ইউজ হয়নি, তার মানে অমিট হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? ওকে। সামটাইমস ইন্ট্রোডিউসড বাই এ রিলেটিভ প্রোনাউন উইদাউট এনি অ্যান্টিসিডেন্ট, এমনও ঘটনা হয় অ্যান্টিসিডেন্ট ছাড়াই কিছু রিলেটিভ প্রোনাউন দিয়ে ব্যাপারটা শুরু হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে পারে। হোয়াট এভার হ্যাপেন্স, যা কিছুই ঘটুক না কেন, কিপ কাম। আমরা বলি না, দেখ তোর লাইফে যা কিছু প্রবলেম আসুক না কেন, তুই কিন্তু শান্ত হয়ে থাকবি, মানে একদম অস্থির হওয়া যাবে না, চঞ্চল হওয়া যাবে না। তাহলে জাস্ট লুক অ্যাট দ্য সেন্টেন্স, হোয়াট এভার হ্যাপেন্স, যা কিছুই হোক না কেন, কিপ কাম, শান্ত থাকবে, স্থির হয়ে থাকবে, মনটাকে শান্ত রাখবে, মাথা ঠান্ডা রাখবে। এবার তোমার একটা মনে হচ্ছে না এখানে একটা সাবজেক্টের দরকার ছিল? হোয়াট এভার হ্যাপেন্স, যাই ঘটুক না কেন, ইউ কিপ কাম, কি দরকার হওয়া, একটা ইউ দরকার ছিল কি ছিল না? তাহলে কাকে অ্যাকচুয়ালি মাথা ঠান্ডা রাখার কথা বলা হচ্ছে? এই যে অ্যান্টিসিডেন্ট কথাটা হচ্ছে এইটাই। এই যে ইউ শব্দটা যে আছে, হোয়াট এভার হ্যাপেন্স, যা কিছুই ঘটুক না কেন তোমার লাইফে, ইউ কিপ কাম, তুমি শান্ত থাকো। তাহলে ইউ শব্দটা কিন্তু এখানে আউট হয়ে গেছে। তার মানে এই যে অ্যান্টিসিডেন্ট, দেখো উইদাউট অ্যান্টিসিডেন্ট সেটা কিন্তু হয়ে যাচ্ছে। ডোন্ট অ্যানয় হিম, অ্যানয় মানে কাউকে বিরক্ত করা, তাই না? যে তাকে জ্বালাতন করো না। হোয়াট এভার ইউ ডু, ডোন্ট অ্যানয় হিম, তাকে বিরক্ত করো না, হোয়াট এভার ইউ ডু। তাহলে এখানেও কিন্তু সেম ইস্যুটাই আমরা দেখতে পাচ্ছি, অ্যান্টিসিডেন্ট নেই। তাহলে হোয়াট এভার মে বি দ্য রেজাল্ট, যে রেজাল্টটা যাই হোক না কেন, আই শ্যাল রিফিউজ, আমি কিন্তু এটাকে কি করে দেব? প্রত্যাখ্যান করে দেব। যে রেজাল্ট যাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, আমি এটাকে রিফিউজ করব। তাহলে এই জিনিসগুলো আমরা একটুখানি দেখলাম। এগুলো দেখো, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। নেক্সটে যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, এগুলো যখন কোশ্চেন প্র্যাকটিস করবো না, তখন জিনিসগুলো আরও তোমাদের কাছে অনেকটা বোধগম্য হবে। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট অর
কনসিকুয়েন্স, রেজাল্ট তো বোঝো, ফলাফল, তো এই রেজাল্ট বা কনসিকুয়েন্স যদি থাকে সেক্ষেত্রে কেমন হয়? দেখো আমরা কি লাগাতে পারি, দ্যাট লাগাতে পারি। হি ইজ সাজ এ গুড ম্যান, সে এমনই একজন ভালো লোক, দ্যাট অল রেসপেক্ট হিম, যে সবাই কি করে, তাকে রেসপেক্ট করে। তাহলে দ্যাট অল রেসপেক্ট হিম, তাহলে বলো সবাই তাকে রেসপেক্ট করে, কেন করে? কারণটা হচ্ছে হি ইজ সাজ এ গুড ম্যান। এইটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাক্য, প্রিন্সিপাল ক্লজ, হি ইজ সাজ এ গুড ম্যান। এই গুড ম্যান হওয়ার জন্য রেজাল্টটা কি? গুড ম্যানকে, ভালো মানুষকে সবাই রেসপেক্ট করবে। রেসপেক্ট হচ্ছে ফলাফলটা, হচ্ছে রেজাল্ট বা কনসিকুয়েন্স হচ্ছে অল রেসপেক্ট হিম। তাহলে এই জায়গাটা, এটা হচ্ছে এই সেন্টেন্সটার একটা রেজাল্ট বা কনসিকুয়েন্স। এই জায়গাটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট অর কনসিকুয়েন্স। সেকেন্ডটা দেখো, সো গ্রেট আ ফায়ার রেজড, so great a fire raged that London was burned down। বলছে এতই ভয়ঙ্কর একটা আগুন ছড়িয়েছিল যে লন্ডনটা কি হয়ে গেছিল, পুরো পুড়ে ছাই হয়ে গেছিল, বার্ন ডাউন। তার মানে এইটাও হচ্ছে রেজাল্ট। হি মাঝে মাঝে কিন্তু কোনো বাক্য সো, সাস এগুলো দিয়ে শুরু হতে পারে। প্রিন্সিপাল ক্লোজটা দেখো সো দিয়ে শুরু হয়েছে, এটাতে সাজ আছে, এরকম আসতে পারে। Romans built in such a way that their walls are intact। তো এটাও এরকম দেওয়া আছে প্রিন্সিপাল ক্লজ, এটাতে দেখো কনসিকুয়েন্স আছে। হি স্পোক ইন সাজ এ লো ভয়েস, সে এতই লো ভয়েসে বলেছিল দ্যাট ফিউ কুড হিয়ার হিম, মাত্র কয়েকজনই তার কথা শুনতে পেরেছিল। তাহলে এটা কনসিকুয়েন্স বা রেজাল্ট। সামটাইমস এগুলো আমরা বুঝলাম। এবার দেখো, সামটাইমস সাবঅর্ডিনেটিং কনজাংশন ইজ ড্রপড, হি ওয়াজ সো উইক হি কুড নট স্পিক। তাহলে এইখানে হি ওয়াজ সো উইক, দ্যাট একটা থাকা উচিত ছিল না। আই এম সো ডিপ দ্যাট আই ক্যান নট হিয়ার থান্ডার, তাহলে আমি এইখানে একটা দ্যাটের দরকার ছিল না। ইট ওয়াজ সো লেট আই ওয়েটেড নো লঙ্গার, আমার এতই দেরি হয়েছে যে দ্যাট I wait, it was so late I waited no longer। তাহলে এখানেও কিন্তু মিসিং। তাহলে এই জায়গাগুলো দেখো, মাঝে মাঝে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা ড্রপড করে দিতে পারি, এইগুলো এখানে দেখানো হয়েছে। তো এত কঠিন যদিও বা তোমাদের দেবে না, তোমাদের নর্মাল রুলসগুলোর মধ্যেই দিয়ে দেবে। এখানে দেখো আমাদের কাছে আর দুটো স্লাইড আছে, আমি অ্যাডভার্বিয়াল ক্লোজটা সংক্ষেপে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যা একবার চোখ বুলিয়ে নেবে। দেন তোমাদের বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, সেগুলো করলে তোমরা একটা জাস্ট প্রিলিমিনারি আইডিয়া প্রথমে নেওয়ার চেষ্টা করো, সেটা থেকে বেস করে তোমরা ডিরেক্ট কোশ্চেনে যখন সলভ করবা তখন জিনিসগুলো তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ ডিগ্রি বা ম্যানার, কম্প্যারিজন আছে। দেখো কম্প্যারিজন, তুলনা করার জন্য আমরা দ্যান আনতে পারি, অ্যাজ আনতে পারি। হি ইজ ওল্ডার দ্যান হি লুকস, তাকে যতটা দেখে মনে হয় তার থেকে সে বেশি বয়স্ক, তাহলে দ্যান আছে। দেখো নো ওয়ান ক্যান রান ফাস্টার দ্যান রমা, রমার থেকে বেশি জোরে কেউ দৌড়তে পারে না, দ্যান আছে। কম্প্যারিজন আছে, কম্পারেটিভ ডিগ্রি। ইট ইজ লেটার দ্যান আই থট, যে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও পরে হয়েছিল, এটা দ্যান আছে। হি ইজ স্টুপিড অ্যাজ হি ইজ লেজি, সে যেমনটা লেজি তেমনটাই সে একটা বোকা, তাহলে অ্যাজ আছে এখানে। হি ইজ নট সো ক্লেভার অ্যাজ ইউ থিঙ্ক, তুমি যতটা তাকে ভাবো সে কিন্তু ততটা চালাক নয়, তাহলে এটা পজিটিভ ডিগ্রি আছে। তাহলে ডিগ্রি বা কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ আনতে পারি। দেখো ডিগ্রি অফ কম্প্যারিজন অফেন আন্ডারস্টুড অর নট এক্সপ্রেসড, মাঝে মাঝে কম্প্যারিজনগুলোকে বুঝে নিতে হয় কিন্তু এক্সপ্রেস করা থাকে না। নোবডি নোস ইট বেটার দ্যান আই, মানে নোবডি নোস ইট বেটার দ্যান আই ডু, এই কথাটা কিন্তু তোমাকে বুঝে নিতে হচ্ছে। ফিউ আর বেটার লিডার দ্যান হি ইজ, তাহলে ইজটা কিন্তু উজ্জ্ব আছে। ইউ লাইক কারি
বেটার দ্যান আই, মানে বেটার দ্যান আই লাইক ইট। তাহলে এই পোর্শনগুলো আমি কিন্তু তোমাদের ব্র্যাকেটে দেখিয়েছি যে এগুলোকে নট এক্সপ্রেসড, এগুলো এক্সপ্রেস করা হয় না। তাহলে একটু ধৈর্য সহকারে এই জিনিসগুলো তোমাদের কম্প্যারিজন তো দেখানো হয়, কিন্তু কম্প্যারিজনটাকে ভাষায় এক্সপ্রেস আমরা লিখে কিন্তু করি না। আমাদের আজকের লাস্ট স্লাইড সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ সাপোজিশন অর কনসেশন। দো আই এম পুয়ার, আমি যদিও বা আমি যদিও গরিব, আই অ্যাম অনেস্ট, আমি কিন্তু সৎ। তাহলে দেখো এটা, হি সেট সেল দো দ্য স্টর্ম থ্রেটেন্ড, এটার মানে হচ্ছে যদিও প্রচণ্ড ঝড় উঠেছিল তারপরেও সে সমুদ্রে পাড়ি দিয়েছিল। আই শ্যাল বি অ্যাবল টু গেট ইন অলদো আই হ্যাভ নো টিকিট, আমার কাছে যদিও টিকিট নাই তারপরেও আমি কিন্তু সেখানে গেট ইন করতে সক্ষম হব। তাহলে দেখো টিকিট নাই অথচ তার চিন্তা ভাবনা পজিটিভ, প্রচণ্ড ঝড় উঠেছে সে তবুও সমুদ্র পাড়ি দিচ্ছে। সে গরিব হতে পারে কিন্তু সে সৎ। তো এই রকম ব্যাপারগুলোতে দো অল দো তুমি নিয়ে আসতে পারো, বা ইভেন ইফ, এমনকি যদিও, এইরকম আসতে পারে। অলদো আই ফরবেড দিস, আমি যদিও বা এটাতে নিষেধ করেছিলাম, ইউ হ্যাভ ডান ইট, দেখো আমি তো নিষেধ করেছিলাম কিন্তু তুমি তবু এটা করেছো। ইভেন ইফ ইট রেইনস, এমনকি যদি বৃষ্টিও হয়, আই শ্যাল কাম, নর্মালি বৃষ্টি হলে কি আমি আসবো? বৃষ্টি হলে মানুষ বাদ দেয়, কিন্তু বৃষ্টি হয়, যদিও বৃষ্টি হয় তবুও আমি আসবো। তাহলে দেখো ইভেন ইফ, এমনকি যদি বৃষ্টি হয় তারপরেও আমি আসবো। আই উড নট ডু ইট, আমি এটা করব না। ইভেন ইফ ইউ পেইড মি, তুমি যদি আমাকে টাকাও দাও না, তুমি যদি আমরা মাঝে মাঝে বলি না, তুই আমাকে 1 কোটি টাকা দে, তুমি আমাকে টাকা দিয়ে একদম আমার লাইফ, মানে যত টাকা তোমার কাছে আছে টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না, তুমি আমাকে যতই টাকা দাও না কেন আমি কিন্তু এটা করব না। তাহলে এই রকম ব্যাপারগুলো, এটাকে আমরা অ্যাকচুয়ালি সোজা ভাষায় কন্ট্রাস্টের সঙ্গে ধরে নিতে পারি। কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনার তোমার মিল হবে না। আমি দেখাচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। দেখো আমাদের অলমোস্ট আমরা শেষের দিকে এসেছি। অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে লিখলাম কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, মানে উল্টো ঘটনাটা হবে। দেখো কেমন, রাধিকা ইজ ইল, she will go to school। দেখো রাধিকা অসুস্থ, তাহলে অসুস্থ হয়ে স্কুল না যাওয়ার কথা ছিল কিন্তু সে তবু স্কুল যাবে। তাহলে উল্টো বিপরীত ঘটনা ঘটছে দুটোর মধ্যে, তা এই জায়গায় তুমি দো লাগাও। তাহলে বসাও দো, যদিও দো রাধিকা ইজ ইল, she will go to school। তাহলে একটার সঙ্গে একটা মিলবে না। পরে দেখো, মনে করো কোথাও একটা রেস হচ্ছে, the girl is very fat, মেয়েটি খুব মোটা, she won the race। তুমি একটা দৌড় প্রতিযোগিতা দেখতেছো, এবার দেখো 7-8 জন 10 জন দৌড়াচ্ছে, এবার দেখো একটা মেয়ে মোটা, সে দৌড়াচ্ছে, নাদুস নুদুস চেহারা, বেশ মোটা রকমের। এবার তুমি ভাবছো এই মোটা মেয়েটা তো পারবে না, সে কোনোদিনও রেস যেতে পারবে না। কিন্তু এমন তোমাকে অবাক করে দিয়ে দেখা গেল, সেই যে মেয়েটাকে তুমি বলছো যে রেস থেকে ছিটকে যাবে, সেই মোটা মেয়েটাই রেসে ফার্স্ট হয়ে সবাইকে চমকে দিল। তাহলে মোটা হওয়ার পরেও সে কিন্তু রেসটাকে জিতে নিল। তাহলে এটা হচ্ছে দো দ্য গার্ল ইজ ভেরি ফ্যাট, শি ওন দ্য রেস, সে কিন্তু রেসটাকে জিতলো। তাহলে এই রকম ব্যাপারগুলো, বৃষ্টি হচ্ছে তবু স্কুল যাচ্ছে, লোকটা গরিব
গরিব হওয়ার পরেও সে কিন্তু সৎ লোক। এই বাক্যগুলো দেখো, দো আই এম পুয়ার আই এম অনেস্ট, সে হি সেট সেল মানে সে নদী সমুদ্রে পাড়ি দিয়েছিল। দো দ্য স্টর্ম থ্রেটেড, যদিও ঝড় তাকে বারবার করে গর্জন করছিল, ঝড় উঠার একটা আকাশ চারদিকে অন্ধকার কালো মেঘে ছেয়ে গেছিল, ঝড় উঠবে উঠবে ভাব, কিন্তু সে কিন্তু তার সমুদ্র যাত্রাকে সে কিন্তু বন্ধ করেনি। তাহলে আই শ্যাল বি এবল টু গেট ইন অলদো আই হ্যাভ নো টিকিট, আমার কাছে টিকিট নাই, আমি তারপরেও গেট ইন করবো। তো টিকিট না পাওয়ার পরেও তার গেট ইন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ব্যাপারগুলো দেখো, আমি তাকে অলদো আই ফরবেড, আমি যদিও বা নিষেধ করেছি, ইউ হ্যাভ ডান ইট, তারপরেও তুমি এটা করেছো। তাহলে তো আমি নিষেধ করেছি কিন্তু তবুও, যদিও আমি নিষেধ করেছি তবুও তুমি এটা করেছো। এগুলোতে দো, অলদো বা ইভেন ইফ তুমি বসাতে পারো। ইভেন ইফ ইট রেইনস, এমনকি যদি বৃষ্টিও হয়, আই শ্যাল কাম, আমি কিন্তু 100% আসবো। এই জায়গাতে ইভেন ইফ তুমি ইউজ করতে পারো। আই উড নট ডু ইট, আমি এটা করব না। ইভেন ইফ, এমনকি যদি তুমি পেইড মি, আমাকে তুমি কোটি কোটি টাকা দাও, তারপরেও আমি এটা করব না, মানে আমি না বলেছি তো না, আমি করব না। তাহলে আই উড নট ডু ইট ইভেন ইফ, এমনকি যদি ইউ পেইড মি, তুমি আমাকে টাকাও দাও, আমি এটা করব না। এই হলো আমাদের আজকের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো তোমরা দেখো জিনিসগুলো ভালো মতো করে দেখো। এবার এই জিনিসগুলো আমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবো। এর পাশাপাশি তোমরা জানো আমাদের এখানে দ্যুতি ইনস্টিটিউটে অফলাইনে জেনপাসের ব্যাচ চলে। তো সেই জেনপাসে আমাদের 50+ সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। 50+ সিলেকশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে গভর্নমেন্ট এবং মেডিকেল কলেজগুলো রয়েছে, সেই গভর্নমেন্ট কলেজে আমাদের 50+ সিলেকশন, এই মেয়েগুলো এনআরএস, এসএসকেএম, আইডিবিজি, ঠিক আছে, নর্থ বেঙ্গল, রামপুরহাট, মাতঙ্গিনী, বিভিন্ন কলেজগুলোতে আমাদের আরজি কর বিভিন্ন মেয়েরা আছে। দেখো আরজি করে এরা আছে, আইডিবিজিতে আছে, সাগর দত্তে আছে, নর্থ বেঙ্গলে আছে, হাওড়াতে আছে। তো এটা দেখো এখানে মাতঙ্গিনীতে আছে, শরৎচন্দ্রতে আছে, বারাসাত, জলপাইগুড়ি, এমজেএন। তো বিভিন্ন কলেজে আমাদের মেয়েরা আছে। তোমরা যারা জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর জন্য পড়তে চাও বা অলরেডি পড়াশোনা শুরু করেছো, তোমরা আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফলাইনের ব্যাচের জন্য। তো আজকে আমাদের এটুকুই। তোমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।